পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছিল ব্রাহ্মণ গোবিন্দ চক্রবর্তী। চারপাশে অন্ধকার নেমে এসেছে। ভিটে মাটি ছাড়া হয়ে গ্রাম যখন ছেড়েছিল গোবিন্দ, তখন গ্রামের লোকেদের উদ্দেশ্যে বলেছিল, তোমরা সবাই মিলে এমনভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করলে, আমায় ভিটে মাটি ছাড়া করলে, এই বাড়িতে, এই গ্রামে আমি আর কোনোদিন ফিরব না। পেটের ভেতর খিদেটা নতুন করে চাগাড় দিয়েছিল। একটু আগে নদীতে নেমে এক পেট জল খেয়েও কিছুটা কমেনি। যদিও সঙ্গে করে আনা চিঁড়ে মুড়ি বা যা ছিল সেইগুলো দুপুরের দিকে খেয়েছিল, কিন্তু গোবিন্দর খিদে পায় একটু বেশি। আর ছোট থেকেই এমনটা। বাবা মা মারা যাওয়ার পর বউ আর মেয়েকে নিয়ে ভালোই সংসার গুছিয়ে বসেছিল সে, কিন্তু গ্রামের লোকেদের উৎপাত আর তার সঙ্গে গ্রামের জমিদারের এমন আগ্রাসন গোবিন্দ কিছুতেই মেনে নিতে পারেনি। বারবার জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ভেবেছিল গ্রামের লোকেদের সাহায্য পাবে, কিন্তু সেইটা আর হয়নি। এইসবই ভাবছিল গোবিন্দ। ঠিক এমন সময় যে গাছের তলায় দাঁড়িয়েছিল সেইখানে একটা পায়ের শব্দ শুনতে পেল। চমকে উঠে পেছনে তাকাতেই দেখতে পেল একটা বৃদ্ধ মতো লোক হেঁটে আসছে। খালি গা, পরনে মাল কোঁচা মেরে পরা একটা ধুতি, মুখে একটা বিড়ি। বিড়ি টানতে টানতে আরেকটু গোবিন্দর দিকে এগিয়ে এসে লোকটা বলল, কোথা থেকে আসা হচ্ছে? এই দিকে তো তোমায় আগে দেখিনি বাপু। কোথা থেকে? আমার নাম গোবিন্দ চক্রবর্তী। আসছি অনেক দূর গ্রাম থেকে। কিন্তু তুমি কে? আমার নাম মুকুন্দ। এই সামনে এগিয়ে গেলে ওই একটা গ্রাম আছে, সেই গ্রামেই আমি থাকি। তোমায় দেখে তো মনে হচ্ছে খিদে তেষ্টায় বড় ক্লান্ত হয়ে পড়েছ। চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, তোমার খাবারের সঙ্গে জায়গা সব কিছু দেব। কথাটা শুনে মনটা আনন্দে লাফিয়ে উঠেছিল গোবিন্দ চক্রবর্তীর। কিন্তু তারপরেই মনের মধ্যে একটা চিন্তা বারবার ঘুরে ফিরে আসছিল। আগের গ্রামটা থেকে বেরিয়ে আসার সময় সেখানে একটা লোক বলেছিল সামনে এক ডাকাতের গ্রাম আছে, সেখানে রাতের বেলা গিয়ে পড়লে বিপদ হতে পারে। কিন্তু আরেকটা গ্রাম পেরিয়ে এসেছে গোবিন্দ, সেটাই কি ডাকাতের গ্রাম? কথাটা বলবো বলবো করে লোকটাকে আর বলা হলো না। মুকুন্দ নামের লোকটা আবার বলল, চলো চলো, বেশি দেরি করো না। ও পাশের গ্রামটা ভালো নয়, ওখানে ডাকাতদের আস্তানা। রাতের বেলায় একা কোনো মানুষকে পেলে ওরা কিন্তু সহজে ছাড়ে না। কথাটা কানে আসতেই গোবিন্দ তাড়াহুড়ো করল। লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ পেরিয়ে সে ঢুকলো একটা গ্রামে। একেতেই অন্ধকার নেমেছে। গ্রামের লোকজন সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। গোবিন্দ গিয়ে ঢুকলো মুকুন্দর বাড়িতে। বাড়িতে মুকুন্দ ছাড়া আর কেউ নেই। গোবিন্দর খাবার ব্যবস্থা করে দিল সে। খাবার অতি সামান্য হলেও পরিমাণে বেশ পেট ভরে। গোবিন্দ যখন খেয়ে উঠল তখন তার ঘুম পেয়েছে। কথাটা মুকুন্দ বোধহয় বুঝতে পেরেই বলল, বুঝতে পারছি ঘুম পেয়েছে। পাশের ঘরে তোমার শোয়ার ব্যবস্থা করে দিয়েছি, সেইখানেই শুয়ে পড়ো। কাল সকালে উঠে তারপর সব দেখা যাবে। কি যে উপকার করলে আমার, তোমায় বলে বোঝাতে পারবো না। আজকের রাতটা বিশ্রাম না করতে পারলে যে কি হতো। মুকুন্দ আর কিছু বলল না। একটা হ্যারিকেন দিয়ে গোবিন্দকে নিয়ে গেল পাশের ঘরে। পাশের ঘরে বিছানা করাই রয়েছে। সেখানে শুয়ে পড়তে গোবিন্দ অঘোর ঘুমে কখন যেন ঘুমিয়ে পড়ল। যখন ঘুমটা ভাঙল, গোটা শরীর কেমন যেন ব্যথা করছে। মাথাটায় ঝিমঝিমে ভাব ভারী হয়ে এসেছে। উঠে বসার চেষ্টা করতেই গোবিন্দ অনুভব করতে পারল তার গোটা শরীর যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা রয়েছে। আর একটু ভালো করে তাকাতেই বুঝল তার হাত দুটো পেছনের দিকে বাঁধা রয়েছে।
আর মাথাটা সামনের দিকে রয়েছে। কথাটা বুঝতে পেরেই গোবিন্দ চিৎকার করে উঠতে গেল। সর্বনাশ! এ তোমরা কি করছো? চারপাশে তাকিয়ে দেখল মাটিতে মশালের আলো জ্বলছে। তার মাঝে এক গাছের তলায় বিভৎস দর্শন এক মূর্তি। তার পাশে অনেকগুলো লোক বসে রয়েছে। তাদের পরনে লাল কাপড়, কপালে রক্ত চন্দনের তিলক। তারা সবাই মাঝে মাঝে গোবিন্দর দিকে তাকাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলছে। গোবিন্দ কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। কথা জড়িয়ে যাচ্ছে। যেই লোকটা তাকে এখানে এনেছিল সেই লোকটাকে একবার দেখা গেল। অনেকদিন পরে আবার একজনকে পাওয়া গেছে। আজ দেবী বড়ই সন্তুষ্ট হবে। দেবীর পায়ে ওকে বলি দিয়ে ওর রক্তে দেবীকে স্নান করাতে হবে। আরেকজন কি যেন বলল, কিন্তু গোবিন্দর তখন সেসব কথা শোনার মতো অবস্থা নেই। তার গলাটা ঢোকানো রয়েছে হাঁড়ি কাঠের ভেতরে, দম বন্ধ হয়ে আসছে। গোবিন্দ আরেকবার শেষ চেষ্টা করলো ওদেরকে সাবধান করার। চেষ্টা করতে গেল বলার যে সে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের রক্তে বলি হলে অনর্থ হবে, কিন্তু লোকগুলোকে সেটা বোঝাবে কি করে? ততক্ষণে আরেকটা লোক উঠে এসেছে। তার চেহারা দশাসই, ঘাড়ে গর্দানে, গোটা শরীরে মশালের আলো এখানে চকচক করে উঠছে। তার হাতে একটা লম্বা মস্ত খাড়া। সেই খাড়াটা সে একবার সামনে থাকা দেবী মূর্তির পায়ে ঠেকিয়ে নিল। গোবিন্দ আরেকবার মূর্তিটা দেখার চেষ্টা করল। কালী মূর্তির মতো মনে হলেও একটু অন্যরকম। বিভৎস দর্শন শ্মশান কালী কি নাকি অন্য কিছু? লোকটা মাথার উপরে খাড়াটা তুলে আনতেই আশেপাশে বসে থাকা লোকগুলো একভাবে কিসের যেন মন্ত্র জপ করতে শুরু করল। গোবিন্দ ভয়ে কাঠ হয়ে গেল। আর কিছু করতে হলো না তাকে। মাথাটা ঝিমঝিম করছে, চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই মাথার উপর খাড়াটা তুলে নিয়ে লোকটা একটা চিৎকার করে সেটা নামিয়ে এলো গোবিন্দর গলা বরাবর। তারপরেই ছিটকে আসা রক্ত গিয়ে লাগলো দেবীর মূর্তির পায়ে। আর সঙ্গে সঙ্গে আশেপাশে জোরে জোরে ঢাক, ঢোল, কাঁসরধ্বনি বেজে উঠল। অন্ধকারের মধ্যে মশালের আলোতে এবার যেন দেখা গেল সবকিছু একটু একটু করে। গ্রামে গঞ্জে আগেকার দিনে যে শুধুমাত্র অন্ধকারে অশরীরী আত্মাদের বিপদ ছিল তা কিন্তু নয়। আরও একটা বিপদ ছিল, ডাকাতের ভয়। তখন লোকেরা একা কেউ এক স্থান থেকে অন্য স্থানে রাতের বেলা যাওয়ার চেষ্টা করত না, করলেও চেনা রাস্তায় যেখানে ডাকাতের ভয় কম থাকতো সেখানেই যেত। অজানা অচেনা জায়গায় কারোর বাড়িতে আশ্রয় নেওয়াটা যেমন পথচারীদের সুবিধা ছিল বেশি, তেমন ছিল ভয়ের। অনেক সময় ডাকাতের দল পথিককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তাদের বলি দিত। তবে শুধু ডাকাতের দল নয়, মাঝে মাঝে এমন অনেক মানুষ পাওয়া যেত যারা তন্ত্রমন্ত্রের চর্চা করত, তারাও এমন কাজ করত। তারানাথ কথাটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি আর কিশোরী এতক্ষণ ধরে চুপ করে বসে তারানাথের কথাগুলো শুনছিলাম। এবার কিশোরী বলল, হ্যাঁ, মাঝে মাঝে বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বলি দিত, সে কথা শুনেছি, কিন্তু অন্যরা মানে? আপনি কি তান্ত্রিকদের কথা বলছেন? তন্ত্রমন্ত্র নিয়ে যারা চর্চা করে তাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকে। একদল মানুষ থাকে যারা মৃতদেহ নিয়ে সব সাধনা করলেও জীবিত মানুষদের ক্ষতি করার চেষ্টা করে না। আবার অনেকে নিজেদের নানা উপদেবী কিংবা শক্তির দেবী, কালী কিংবা অন্য দেবীকে তুষ্ট করার জন্য মাঝে মাঝে বলি দিত। তবে এমনভাবে জীবিত কিছু ক্ষতি করে কিন্তু আমার কখনোই ভালো লাগেনি। হ্যাঁ, ছাগল বলি কিংবা অন্যান্য পশু বলি পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি, কিন্তু নরবলি দেওয়াটা... এখনো তো শুনেছি অনেক জায়গায় এই নরবলির প্রথা চালু আছে, সেখানে সব হয়। তারানাথ সামান্য হেসে বলল, তান্ত্রিকরা শক্তি অর্জনের জন্য এমন অনেক নিকৃষ্ট কাজ করে থাকে
যা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। তবে সেই সমস্ত অতি নিম্ন স্তরের সাধনা, এইসব সাধনা আমাকে কখনোই আকৃষ্ট করতে পারেনি। জীবন বলি দিয়ে কখনোই শক্তিকে আকৃষ্ট করা যায় না, যদি তা হয় অশুভ শক্তি। জীবনের বিনিময়ে সাধুকে অনেক কিছু দিয়ে থাকে সে। আপনি নরবলি নিজের চোখে দেখেননি সে কথা না হয় বুঝলাম, কিন্তু এমন অবস্থার মধ্যে নিশ্চয়ই পড়েছেন যেখানে এই সমস্ত কিছু হয়েছিল। অনেকবার এমন সাধুর দলের মধ্যে গিয়ে আমি পড়েছি যারা মাঝে মাঝে নরবলি দিয়েছে। তবে সেখানে বেশি দিন থাকতে আমার ভালো লাগতো না। তবে একবার একটা ব্যাপার ঘটেছিল আমার সঙ্গে, সেই কথা তোমাদের বলতে গিয়ে এই কথা মনে পড়ে গেল। একবার এমন এক গ্রামে গিয়ে আমি পড়েছিলাম যে গ্রামের গুটি কয়েক লোকজন ছিল, তারা সবাই এক সময় নরবলি দিত। তারা এক সময় এক অপশক্তির চর্চা করত, আর সেই অপদেবীর মূর্তিকে আমি নিজেও দেখেছি। তাকে দেখতে অনেকটা কালী মূর্তির মতো মনে হলেও ভালো করে দেখলে বোঝা যায় যে সে আসলে কালী মূর্তি নয়। সেই মূর্তিকে সেই গ্রামের লোকেরাই প্রতিষ্ঠা করেছিল। নানা অঞ্চলে নিজস্ব কিছু অপশক্তি, অপদেবীর সন্ধান পাওয়া যায়। সেও ছিল ঠিক তেমনই। তার নাম এতদিন পরে আমার মনে পড়ে না। তবে সেই গ্রামের লোকেরা তার নাম কখনো উচ্চারণ করত না, তাকে দেবী বলেই সম্বোধন করত। এমনকি সেই গ্রামের যে জমিদারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে নিজেও এই দেবীর শক্তির প্রভাবে পড়ে এক অদ্ভুত অভিশাপের শিকার হয়েছিল। তারানাথের মুখে এমন কথা শুনে আমরা বুঝতে পারলাম একটা গল্প আমরা এখনই শুনতে চলেছি। তাই চুপ করে রইলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই বৃষ্টি পড়ছিল। কিশোরী আজ সকাল সকালই এসে উপস্থিত হয়েছিল। আমি তখন সবেমাত্র চায়ের কাপে একটা চুমুক দিয়েছি। দরজায় ধাক্কা পড়তে দরজা খুলে দেখি কিশোরী এসে উপস্থিত। বললাম, আরে আজ এত সকাল সকাল এসে পড়লে, কি ব্যাপার? তোমার তো এত সকালে আসার কথা নয়। কিশোরী ছাতাটা বন্ধ করে বারান্দায় দরজার একপাশে রাখতে রাখতে বলল, আরে এইদিকে একটা কাজে এসেছিলাম সকালে, তাই ভাবলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে যখন যাব তো এখনই চলে যাই, তাড়াতাড়ি ফিরে আসবো তখন না হয়। ওবেলা মেস বাড়িতে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, বুঝলে। সময়টা দুর্গাপুজো পেরিয়ে লক্ষ্মী পুজো শেষ করে কালী পুজোর কাছাকাছি সময়। কালী পুজোর সময় কিশোরীর সঙ্গে তার মাসির বাড়িতে গ্রামে যাওয়ার কথা হয়েছে। তাই আজ তাড়াতাড়ি তারানাথের বাড়িতে চলে যাব, এমনটাই ঠিক করেছিলাম। কিশোরী একটু বসতেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। প্রথমে ট্রামে করে মটলেনে পৌঁছে তারপর ছাতা মাথায় দিয়ে তারানাথের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, দেখি তারানাথ 2-3 লোকের সঙ্গে কথা বলছে। কি যে কথা বলছে বুঝতে পারলাম না, কারণ আমরা পৌঁছবার একটু পরেই তারা সেখান থেকে চলে গেল। আমরা ঢুকতেই তারানাথ বলল, বুঝলে, লোকগুলো এসেছিল আমার কাছে বিধান নিতে। কিসের বিধান? ওরা এক বড় সমস্যায় পড়েছে। কাছাকাছি থাকে, এক প্রতিষ্ঠিত কালী মূর্তি আছে ওদের বাড়িতে। নানা সমস্যা হওয়ার পর থেকে সেই বাড়িতে মানুষের থাকা মুশকিল হয়ে পড়েছে। ওরা মনে করছে কোনোভাবে দেবী হয়তো রুষ্ট হয়েছেন, তাই বলির ব্যবস্থা করেছিল। কিন্তু বলি দিতে গিয়েও আরো সমস্যা। ছাগলের গলায় কোপ দেওয়ার পরেও সেই ছাগলের গলায় নাকি একটু দাগ কাটতে পারে না। এটা একটা অশুভ ইঙ্গিত। তাই ওরা আমার কাছে এসেছিল। আমার কিন্তু তেমন কিছু মনে হয় না, অন্য কোনো কারণ ঘটেছে। এইভাবেই কথা বলতে বলতে বলি, নরবলি এবং তন্ত্রমন্ত্র এসব ব্যাপার আলোচনা করতে করতে একসময় তারানাথ চুপ করে তার গল্প বলতে শুরু করল। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে 3 বার ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, তখন বর্ষা পেরিয়েছে সবে। সেবারে প্রায় 4 বছর বাড়ি থেকে দূরে আমি। বাড়িতে ফিরে যাওয়ার সময় সুযোগ যে হয়ে ওঠেনি সে কথা কিন্তু নয়,
কিন্তু যখনই মনে হয়েছে তখনই হয়তো বাড়ি থেকে এত দূরে রয়েছি যে ফিরে যাওয়ার পথে আবার অন্য কোথাও গিয়ে জুটেছি। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন সাক্ষাৎ হয়ে গেছে। মাতু পাগলি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যেটুকু ক্ষমতা পেয়েছি তাতে তখন অনেক কিছুই বুঝতে পারি। সামান্য কিছু করার ক্ষমতা আমার রয়েছে। তাই একদিন ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছি একটা বড় নদীর কাছে। পাশাপাশি বেশ কয়েকটা গাছ রয়েছে। নদীর জলে মন ভরে স্নান করে সেই গাছের তলায় বসে কাপড় শুকিয়ে নিচ্ছি। এমন সময় দেখি এক বৃদ্ধ লোক নদীর ঘাটের কাছ দিয়ে হেঁটে চলেছে। আমায় দেখতে পেয়ে বলল, ঠাকুর মশাইয়ের আশা হচ্ছে কোথা থেকে? আমি তাকে সব কথা খুলে বলতে সে বলল, একবার আমাদের জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করে যান ঠাকুর মশাই। জমিদার মশাই বড় বিপদে রয়েছে, আপনি যদি তাকে কিছু সাহায্য করতে পারেন। দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, তন্ত্র সাধনা আসলে মানুষের হিতের জন্যে, তাই মানুষের হিতের জন্যে সবসময় একে কাজে লাগানো প্রয়োজন। অপ্রয়োজনে মানুষের ক্ষতি করার জন্যে তন্ত্র সাধনার ক্ষমতা কাজে লাগালে তার ফল কিন্তু ভালো হয় না। অথচ সেই ক্ষমতা যদি ভালো কাজে লাগানো হয় তাতে নিজেরও যেমন লাভ হয়, তেমন সেই ক্ষমতার দ্বারা অন্য একজনও লাভবান হয়। কিন্তু লাভ ক্ষতি কিংবা পাপ পুণ্যের হিসেব করার জন্যে নয়। আমার যদি কাউকে বিপদে পড়ে রয়েছে বলে মনে হতো তাহলে তাকে সাহায্য করার জন্য আমি ঝাঁপিয়ে পড়তাম। এইভাবে কতবার যে কত সমস্যার মধ্যে পড়েছি। তবে হ্যাঁ, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সেই সমস্ত বিপদ থেকে ঠিক কোনো না কোনোভাবে বাইরে তো বেরিয়ে আসতে পেরেছি। তোমরা মনে করো সব সময় তারানাথ লড়াই করে জিতে এসেছে। সেই কথা কিন্তু ঠিক নয়। মাঝে মাঝে আমাকেও হারতে হয়েছে। মাঝে মাঝে এমন কোনো শক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে যেখানে আমার কিছুই করার ছিল না। লোকটা কিন্তু আমায় সেই কথা বলে আর দাঁড় করালো না, পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। আমার কি মনে হলো আমিও তার পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম। লোকটা কিন্তু আমার জন্যে দাঁড়ায় না, সোজা হেঁটে যায়। যে সময়ের কথা বলছি তখন বিকেল হয়ে এসেছে। একটু পরেই অন্ধকার নামতে শুরু করবে চারপাশে। গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। আশেপাশের বাড়িঘরগুলো কেমন যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। বাড়ির এখানে ওখানে জঙ্গল হয়েছে। দেখলেই বোঝা যায় এখানে মানুষের চলাচল খুব একটা হয় না। তার মাঝে গ্রামের পথ ধরে লোকটা আমায় নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আরও খানিকটা এসে আমি ডাক দিলাম, আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছ কেন? আমি তো তোমায় ধরতে পারছি না। আর তাছাড়া চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। দাঁড়াতে পারবো না ঠাকুর মশাই, আপনার বেশি কাছাকাছি যাওয়ার ক্ষমতা আমার নেই। আপনার অনেক শক্তি রয়েছে, তার কাছাকাছি দাঁড়াতে পারি না আমি। তার কথাটা শুনে কেমন যেন খটকা লাগলো একটা। এতটা দূর থেকেও আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মুখটাও আমার চোখের সামনে যেন উজ্জ্বল হয়ে রয়েছে। সেই চোখে একটা করুণ উদাস দৃষ্টি। সে আবার বলল, আমার নাম মুকুন্দ। জমিদার বাড়িতে গিয়ে আমার কথা বললেই ওরা আমায় চিনতে পারবে। ওই যে সামনে ওই দেখুন, ওই হলো জমিদার বাড়ি। চলে যান, যান। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে আমার চোখের সামনে থেকে যেন একরকম হাওয়ায় মিলিয়ে গেল। মনে হলো সে কোথাও চলে গিয়েছে। আমি আলো আধারিতে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। তবে তার দেখানো পথে হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির কাছে গিয়ে দেখলাম চারপাশটা নিস্তব্ধ হয়ে রয়েছে। তবে এই বাড়িতে উঠোনে আগের মতো জঙ্গল জন্মায়নি। হ্যাঁ, ঘাস জন্মেছে বটে, তবে বাড়িতে লোক আছে বলে মনে হলো, কারণ দোতলার কাছে একটা হ্যারিকেনের আলো দেখতে পেলাম। আর একটু এগিয়ে আসতেই দোতলার কাছ থেকে কার যেন গলা ভেসে এলো। কে ওখানে? আমি তারানাথ।
জমিদার মশাইয়ের কাছে এসেছি। জমিদার মশাইয়ের বড় বিপদ শুনে এলাম। দোতলার লম্বা বারান্দার কাছ থেকে একটা মুখ উঁকি দিল। বৃদ্ধ লোক, মাথার চুল সাদা হয়ে এসেছে। হ্যারিকেনটা তুলে নিয়ে সে আমায় ভালো করে দেখল, তারপর বলল, কি যেন নাম বললে? আমি আবার আমার নাম বললাম। সে এবার লম্বা বারান্দা ধরে এগিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে এলো। খানিকটা সময় লাগলো। আর একটু কাছে এসে আমার মুখের কাছে আলো ধরে সে যেন কি একটা লক্ষ্য করে দেখল। তারপর নিশ্চিন্ত হয়ে বলল, না, ঠিক আছে, কিছু মনে করবেন না ঠাকুর মশাই। আসলে মাঝে মাঝেই কত লোক তো আসে এমন ভাবে, সবাই তো আর মানুষ না। তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে বুঝতে পেরেছিলাম কেন সে এমন করেছিল। সে আর কিছু বলল না। আমায় পথ দেখিয়ে সিঁড়ি বেয়ে দোতলার একটা ঘরের সামনে নিয়ে গেল। তারপর বলল, জমিদার মশাই, ঠাকুর মশাই এসেছে। আপনি বলছিলেন না ঠাকুর মশাই ঠিক আসবে? ঠাকুর মশাই এসেছে। ঘরের ভেতর থেকে অতি ক্ষীণ কণ্ঠে একটা গলা শোনা গেল। বোঝা যায় যে কথা বলছে সে বড় অসুস্থ। আমি ঘরের মধ্যে ঢুকেই হ্যারিকেনের আলোয় বিছানার দিকে তাকাতে যেন অবাক হলাম। বিছানার উপর যে শুয়ে রয়েছে তাকে কঙ্কাল বললে ভুল হবে না। যেন একটা কঙ্কালের গায়ের উপর কেউ চামড়া বসিয়ে দিয়ে গেছে। এতটাই শীর্ণ হয়ে এসেছে লোকটার চেহারা। একটা ময়লা চাদরের মতো তার গায়ের উপর ঢাকা। সে খানিকটা উঁচু হয়ে বসার চেষ্টা করতেই হরিহর এগিয়ে গেল তার দিকে। তাকে ধরে ধরে হেলান দিয়ে বসিয়ে দিল। আমিও ঘরে ঢুকলাম। একটা কাঠের হাত ভাঙা চেয়ারের ওপর বসলাম। বিছানার ওপর বসে থাকা উনি কে? আর জমিদার মশাই কোথায়? ইনিই তো আমাদের জমিদার মশাই। এই গোটা গ্রামে আমি আর জমিদার মশাই ছাড়া তো আর কেউ নেই। কত আর জমিদার মশাইকে বলেছি এইখান থেকে চলে যাই এইখান থেকে, কিন্তু অভিশাপের ভয়ে জমিদার মশাই এইখান থেকে কোথাও যেতে চান না। আবার ভালো করে তাকিয়ে দেখলাম। জমিদার মশাইয়ের চেয়ে হরিহরের চেহারা বেশ ভালো। একটা ব্যাপার যে রয়েছে এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই সেটা আমি বুঝতে পেরেছিলাম। চারপাশের বাতাসটা কেমন যেন ভারী। সন্ধ্যের অন্ধকারের সঙ্গে সঙ্গে কি যেন একটা বাড়িকে চারপাশ থেকে জড়িয়ে ধরছিল। হরিহর আলোটা বাড়িয়ে দিল। জমিদার মশাই হেলান দিয়ে বসে খানিকটা হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিকই বলেছেন ঠাকুর মশাই। জমিদারের অবস্থা কখনো এমন হয় নাকি? আমি তো সেই হতভাগা জমিদার যে নিজের মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছি। কতবার হরিহরকে বলেছি আমায় ছেড়ে এখান থেকে চলে যেতে, কিন্তু কিছুতেই বেটা কথা শোনে না। নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু হরিহর বোঝে না। আবার ওইসব কথা থাক না জমিদার মশাই। বলেছি না মৃত্যু আমি এখানে থাকবো। এই গ্রামের মাটি, এই ভিটে, এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাব না। এইখানেই ছোট থেকে বড় হয়েছি, এইখানেই শেষ হব। শেষের কথাগুলো বলতে বলতে হরিহরের চোখ যেন ভিজে এসেছিল। জমিদার মশাই কিছু একটা বলার চেষ্টা করলেন বটে, কিন্তু পারলেন না। তার কাশির দমক এসে গেল। হরিহর জল এগিয়ে দিতেই জল খেয়ে খানিকটা শান্ত হয়ে জমিদার মশাই বললেন, ঠাকুর মশাই, আপনি যে এসেছেন, আপনাকে আদর করার মতন আমি অবস্থায় নেই। রাতের বেলা যে আপনাকে কি খেতে দেব তা নিয়ে আমি বড় চিন্তিত হয়ে পড়লাম।
ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না জমিদার মশাই। আমি তো সাধক মানুষ, আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা না করলেও হবে। কিন্তু আপনার এমন অবস্থা হলো কি করে? আর এই গোটা গ্রাম যদি ফাঁকাই হয়ে থাকে, তাহলে যে লোকটি আমায় এখানে নিয়ে এলো, কি ওই মুকুন্দ না কি নাম, সে কে? আমার কথায় জমিদার মশাই আর হরিহর দুজনেই চমকে উঠল। বলেছিলাম না জমিদার মশাই, এতই সহজে বাবা আপনাকে ছেড়ে যাবে না। মৃত্যুর পরেও তাই আমাদের আশেপাশেই রয়েছে। ঠাকুর মশাইকে পথ দেখিয়ে ঠিক নিয়ে এসেছেন এখানে। তার মানে যে আপনাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল সে জীবিত নয়, সে মৃত মানুষ? তারানাথ সামান্য হাসল, তারপর বলল, গোটা গ্রামে জমিদার মশাই ভবানী রায় আর তার সঙ্গে থাকা হরিহর ছাড়া আর জীবিত কেউই ছিল না, একমাত্র আমি ছিলাম। তবে পরে আরো কিছু আশ্চর্য ব্যাপার ঘটেছিল। যাই হোক, আমার কথা শুনে হরিহরের চোখে জল দেখা গেল। ধুতির খুঁটে সে চোখ মুছতে মুছতে বলল, আপনি ঠিকই বলেছিলেন জমিদার মশাই। মনে হয় সবকিছু মিলে যাচ্ছে। না হলে ঠাকুর মশাই এইখানে এলেন, আর তার আগে আপনারা কথা বলুন। হ্যাঁ, আমি দেখি রাতে কি ব্যবস্থা করতে পারি। দেখি। হ্যাঁ। কথাটা বলে হরিহর ঘর থেকে চলে গেল। সে চলে যেতেই ঘরের অন্ধকারটা যেন আরো বেশি করে অনুভব করতে পারলাম। হ্যারিকেনের আলোয় এই ঘরের চারপাশটা চোখ ঘুরিয়ে দেখতেই বুঝলাম একসময় এই বাড়িটা অতি যত্নে তৈরি হলেও এখন কিন্তু অযত্নে আর অবহেলায় কেমন হয়ে গিয়েছে একটা। ঘরের দেওয়ালে কড়িকাঠের কাছে ঝুল পড়েছে, ধুলো ময়লা ছড়িয়ে রয়েছে চারপাশে। পরিবারের একার পক্ষে যেটুকু সম্ভব ঘরের মেঝে বিছানাপত্র সেইটুকুই পরিষ্কার করেছে। দেওয়ালে কালো ছোপ ধরতে শুরু করেছে। ঘরের ভেতর কেমন একটা ভ্যাপসা গন্ধ। ঠিক অনেকদিন ধরে একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যেমন গন্ধ হয় তেমন একটা। তা বর্ষার সময় সেই গন্ধটা বেশিই দেখা যায়। আর আগেই বলেছি, বর্ষার ঠিক পরেই আমি ওইখানে গেছিলাম। জমিদার মশাই বললেন, আমার জন্য হরিহরের জীবনটাও এমন হয়ে গেল ঠাকুর মশাই। আপনি আমার বিপদের কথা বলেছিলেন না? বিপদের কথা শুনবেন? আমার বড় বিপদ। এত বড় বিপদে বোধহয় কেউ পড়েনি। ও মাঝে মাঝেই আসে আমার কাছে, আর আমার কাছে এসে বলি চাই, নরবলি চাই আমার বাবা। এক সময় সে যে ভুল করেছে, সে ভুলের মাসুল এখন আমায় দিতে হয়। আমায় বাঁচান ঠাকুর মশাই, আমায় বাঁচান। জমিদার মশাই অতি কষ্টে তার হাত জড়ো করল। আমি তার হাতটা ধরে ফেললাম। শরীরটা রোগাটে হলেও দুই হাতে এখনো গরম ভাব রয়েছে। বুঝলাম যে এই মানুষটা মৃত নয়, জীবিত। প্রথম থেকেই বলি সবকিছু। আমায় যে দেখতে পাচ্ছেন, আমার নাম ভবানী রায়। আমার বাবার নাম ছিল মাধব রায়। এই গ্রামের জমিদার আমরা। এই গ্রামের নাম ছিল মাধবপুর। আমার বাবার নামে এই গ্রামের নাম বদল হয়েছিল এক সময়। তার আগে অন্য নাম ছিল। আমাদের এই গ্রামে যারা ছিল সংখ্যায় খুব বেশি নয়, হাতে গোনা ৩০-৪০ জন মতো। সবাই ছিল তন্ত্র সাধক, তন্ত্র সাধনা করত, অতি নিম্ন স্তরের সাধনা করত। আর তার সূচনা করেছিল আমার বাবা। তার আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু বাবা একবার এক সাধুর সঙ্গে কোথায় যেন বেরিয়ে যায়।
প্রায় 2 বছর পর যখন ফিরে আসে তখন বাবার চেহারা বদলে গেছে। পরনে রক্তাম্বর, আর তার হাতে একটা প্রায় 1 হাত লম্বা পাথরের মূর্তি। দেখে কালীর মূর্তি বলে মনে হলেও পরে বুঝেছিলাম ওটা কালী মূর্তি নয়। সেই দেবীর নাম আমাদের মুখে আনতে নেই। বাবা সেই কালী মূর্তির মতো মূর্তি এনে আমাদের এই জমিদার বাড়ির পেছনের যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে এক গাছের তলায় প্রতিষ্ঠা করে, আর তারপর গ্রামের কয়েকজন লোককে নিয়েই প্রথমে শুরু করে তার তন্ত্র সাধনা। গভীর রাতে গ্রামের লোকেদের ওই জঙ্গলের দিকে যাওয়া বারণ ছিল। ওদিক থেকে রাতের বেলা নানা রকমের শব্দ শোনা যেত। এমনিতেই ভয়ে গ্রামের লোকেরা ওই দিকে যেত না। দেখতে দেখতে অনেকে আমাদের গ্রাম ছেড়ে চলে গেল। যারা গেলেন না তাদের মধ্যে পুরুষ মানুষেরা বাবার দলে যোগ দিল। ধীরে ধীরে গ্রামের মেয়ে মানুষ, বাচ্চা সকলে এক এক করে উধাও হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে 2 বছর কেটে যখন আমি একটু বড় হয়েছি ততদিনে সব বুঝতে পারলাম। মা একদিন আমায় নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। সেদিন রাতের কথা আমার এখনো মনে আছে। আমি ঘুমোচ্ছি, মা হঠাৎ করে এসে আমায় ঘুম থেকে তুলে দিল। বলল, বাঁচতে হলে এখান থেকে চল ভবানী। এই গ্রামে থাকলে তুই ওদের মতো নরপিশাচ হয়ে যাবি, আর না হলে তোকে আর আমাকে কোনো একদিন ওই গ্রামের বাকিদের মতন তুলে নিয়ে গিয়ে ওরা বলি দেবে। মায়ের কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। বললাম, এসব কি বলছো তুমি মা? তাছাড়া বাবা আমায় বলি দেবে কেন? আমি তো আর ছোট নই, আমার বয়স এখন 19 বছর। ওরা ওসব বোঝে না, ওরা সবাই এখন নরপিশাচ হয়ে গেছে। মানুষের রক্ত ওদের প্রতিদিন দরকার। এমনি এমনি কি আর গ্রাম থেকে সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে? মা আর বেশি কিছু বলল না। সেই অবস্থাতেই আমায় হাত ধরে টানতে টানতে এক কাপড়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু যাব কোথায়? আমাদের এই গ্রাম পেরিয়ে অনেক দূর পর্যন্ত ফাঁকা জঙ্গল আর জমি, আর কিছু নেই। অতি কষ্টে সেই জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত আমরা গেলাম, কিন্তু ক্লান্তিতে গোটা শরীর ভেঙে আসছিল। তাই এক সময় বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসলাম, কিন্তু সেই বসাই হলো আমাদের জীবনের কাল। যখন ঘুমটা আমার ভাঙল, দেখি আমাদের চারপাশে অনেক লোক। মাকে ওরা সবাই দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা। তার পরনে লাল কাপড়, সারা গায়ে রক্ত ছিটে, কপালে রক্ত ছিল। সে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বলল, এখান থেকে পালিয়ে যাবি না ভবানী, তুই হলি আমার উত্তরসূরি। এই গোটা মাধবপুর গ্রামের যারা আমার শিষ্য হয়েছে তাদের সবাইকে তোকে সামলাতে হবে। 21 বছর বয়সে প্রথম তোর হাতে নরবলি দিয়ে আমি তোকে অনেক ক্ষমতা দিয়ে যাব। তার মানে মা সত্যি কথাই বলেছিল? তুমি ভালো নও বাবা, এসব কেন করো? আমাদের ছেড়ে দাও, তোমার যা খুশি করো, আমাদের এখান থেকে যেতে দাও। বাবার পিছনে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেদেরও চিনতে পারলাম। এদের সঙ্গেই বাবা বেশিরভাগ সময় মেলামেশা করে। তাদের সকলের পরনে লাল কাপড়, হাতে লম্বা লম্বা খাড়া।
তাদেরই একজন খাড়া তুলে রয়েছে মায়ের গলার কাছে। মা চিৎকার করে উঠল, আমায় মেরে ফেলো তোমরা, আমায় মেরে ফেলো, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও। তোমাদের ওই নরপিশাচের রক্ত আমার ছেলের গায়ে আমি কিছুতেই লাগতে দেব না, কিছুতেই না। বাবা কোনো কথাই শুনল না। আমাদের টানতে টানতে নিয়ে গেল জমিদার বাড়ির পিছনের সেই জঙ্গলে, যেখানে গাছের তলায় রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। মূর্তিটা দেখেই তো আমার গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। আমার মাকে ওরা ওই মূর্তির সামনেই হাড়ি কাঠির ভেতরে ঢুকালো। আমি চিৎকার করে উঠলাম, ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, তোমরা ডাকাত, তোমরা শয়তান, ছেড়ে দাও আমাদের, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, ছেড়ে দাও আমাদের। আজ তোর হাতেই তোর মায়ের বলি হবে, আর তারপর থেকেই তুই হবি আমাদের দলের লোক। কথাটা বলেই আমায় একটা গাছের সামনে দাঁড় করিয়ে দিল বাবা। দুজন লোক আমার সামনে দাঁড়িয়ে। বাকিরা সেই মুহূর্তে গাছের চারপাশে গোল করে ঘিরে বসে মশালের আগুন জ্বালিয়ে কি যেন মন্ত্র পড়তে লাগলো। একভাবে সেই মূর্তির দিকে তাকিয়ে আমি দেখে চলেছি। সেই মূর্তির দুটো চোখ যেন ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। একসময় হঠাৎ করে দেখতে পেলাম, এতটা পর্যন্ত বলে জমিদার মশাই যেই চুপ করলেন, অমনি আমার চোখটা চলে গেছে জমিদার মশাইয়ের পেছনের জানালাটার দিকে। একটু আগে পর্যন্ত সেটা বন্ধ ছিল, কিন্তু এখন সেটা খোলা, আর সেই জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। তার মাথার চুল হাওয়াতে উড়ছে, পরনে একটা কালো রঙের কাপড় জড়িয়ে রাখা রয়েছে। বিভৎস তার দুটো চোখ লাল টকটক করছে, মুখের সাদা দাঁতগুলো যেন ঝকঝক করছে। এই আলো আঁধারের মধ্যে সেদিকে তাকিয়ে জমিদার মশাই চিৎকার করে উঠলেন, হয়েছে, আবার এসেছে, আবার এসেছে ও। কথাটা বলতে বলতে জমিদার মশাইয়ের মুখ ভয়ে আর আতঙ্কে যেন কেমন হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে ঝট করে উঠে এগিয়ে গেলাম জানলার দিকে, কিন্তু ততক্ষণে সেই মেয়েটির মূর্তি সেখান থেকে সরে গিয়েছে। কিন্তু জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখতে পেলাম জমিদার বাড়ির চৌহদ্দির বাইরে রয়েছে একটা জঙ্গল, আর ঠিক সেই জঙ্গলের মধ্যে একদম সামনের দিক থেকে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে যাচ্ছে সেই নারী মূর্তি। তার পরনের কালো কাপড়টা মাটিতে ছুঁয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কিন্তু তার মুখটা সামান্য ঘোরানো রয়েছে পেছনে আমার দিকে, যেন সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি যে এখানে এসেছি সেটা সে ঠিক বুঝতে পেরেছে। কতক্ষণ এমন ভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই, ঠিক তখনই একটা রক্ত জল করা মেয়েলি হাসির শব্দ ভেসে এলো সেই জঙ্গলের ভেতর থেকে, আর তার সঙ্গে কারা যেন একসঙ্গে চিৎকার করে উঠল জঙ্গলের ভেতরে। নিচ থেকে হরিহর দৌড়ে এলো, আমায় জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি আপনি দেখতে পেয়েছেন ঠাকুর মশাই? হ্যাঁ, আমি নিজেই আপনাকে বলতাম, জমিদার মশাই কি আর এমনি এমনি এমন হয়ে গেছে? ওটা কে ছিল হরিহর? যার কথা আপনাকে এতক্ষণ বলে চলেছিলাম, ওটা ওটা সেই ছিল ঠাকুর মশাই। ওর জন্যেই তো আমার গোটা জীবনটা এমন হয়ে গেল। জানলার পাল্লাটা ভিজিয়ে দিয়ে আমি আবার এসে বসলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ভেসে আসছিল। বিছানার কাছে এসে বসতেই বুঝতে পারলাম জমিদার মশাইয়ের ভয়টা এখনো যায়নি। তিনি কাঁপা কাঁপা গলায় আবার বললেন, গাছের তলায় সেই মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখেছিলাম মূর্তিটার দুটো চোখ যেন নড়ে উঠেছে, আর তারপরে দেখতে পেলাম যেন একটা কালো ধোঁয়া সেই মূর্তির মাথার উপর থেকে গাছ ভেঙে উপরের দিকে উঠে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই একসঙ্গে চিৎকার করতে লাগলো। আমার মা তো সেই দৃশ্য দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে দেখে চলেছি সবকিছু। সেই কালো ধোঁয়াটা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর নারী মূর্তির রূপ নিয়ে দাঁড়ালো সেই মশালের আগুনের গণ্ডির মাঝে। তারপর একটা অট্টহাসির শব্দ শুনতে পেলাম। বাবা দুহাত তুলে চিৎকার করে বলল, আজ আমার ছেলের হাতে আমি বলি দিতে চাই, আর তারপর আমার ছেলে তোমার আশীর্বাদ পাবে দেবী। বাবা আর কিছু বলার আগেই সেই দেবী চিৎকার করে উঠল, না, ও কোনোদিন আমার পুজো করতে পারবে না। আর তার জন্যই তোর পরিবার, এই গ্রাম সবাই হবে অভিশপ্ত। যতদিন না পর্যন্ত ও নিজের ইচ্ছে এবং নিজের হাতে আমায় নরবলি দেবে, ততদিন পর্যন্ত সেই অভিশাপ কাটবে না। তার কথায় সকলে কেমন যেন স্তব্ধ হয়ে গেল। বাবা উঠে এলো আমার কাছে, আমার হাতে খাড়াটা ধরিয়ে দিয়ে হাড়ি কাটে থাকা মায়ের দিকে ইশারা করে বলল, ওই দেবীর ভবিষ্যৎবাণী মিথ্যা করে দে ভবানী। আজ তোর হাতে রক্ত লাগলে আমাদের এই মাধবপুর গ্রাম আবার নতুন শক্তি পাবে। ওই দেবী আমাদের সবাইকে জীবন দান করবে, যাতে আমরা মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারি। আমার হাতে ধরা খাড়ার ওজন অনেক বেশি, তবু আমি শক্ত করে ধরেছিলাম। কিন্তু চোখের সামনে বারবার ভেসে উঠছিল মায়ের বলা সেই কথাগুলো। মা ততক্ষণে ঝিমিয়ে পড়েছে হাড়ি কাঠের মধ্যেই। বাবা বারবার তাড়া দিচ্ছে। সেই ভয়ঙ্কর মুহূর্তে যেন সেই দৃষ্টিটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য স্থির করে ফেললাম। চারপাশটা ভালো করে দেখে নিলাম। তারপর হাতের সেই খাড়াটা ছুঁড়ে মাটিতে ফেলে ছুট লাগালাম জঙ্গলের ভিতরে। পিছন থেকে বাবার চিৎকার শোনা গেল, যে কাজ তুই করলি তার ফল কিন্তু তোকে ভুগতে হবে। দেবী মাকে অপমান করে গেলে দেবী মা তার প্রতিশোধ নেবেই। তার মানে আপনার বাবার কথা না শুনে আপনি সেখান থেকে চলে এসেছিলেন? তারপরে আর এখানে আসিনি। এখান থেকে অন্য এক গ্রামে গিয়েছিলাম। প্রায় বছর খানেক পরে আবার যখন গ্রামে ফিরেছিলাম, তখন গ্রামে যারা ছিল তারা কেউ আর সেই লোকগুলো নয়। বাবার সঙ্গে যারা ছিল তারা একে একে সবাই গ্রাম ছাড়তে শুরু করেছিল। আমি এই বাড়িতে এসে আশ্রয় নিই। তখনও হরিহর এখানেই ছিল। এরপরে অনেক দিন কেটে যায়। ও সমস্ত কথা যেন আমরা ভুলেই গিয়েছিলাম সবাই। ওই গ্রামে আমাদের আত্মীয়দের দেখাশোনাতে আমার বিয়ে হয়, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না কোনো কারণে। অনেকেই অনেক কারণ বলেছিল। গ্রামে তখন অনেক লোকজন ছিল। একদিন রাতের বেলা কি একটা কারণে বাইরে বেরিয়েছি। সেদিন অমাবস্যা। চারপাশে খুটখুটে অন্ধকার। হ্যারিকেন হাতে নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। হরিহর একতলার ঘরেই থাকে। আমি আর আমার স্ত্রী থাকতাম দোতলায়। তখন আরও কিছু লোকজন এই বাড়িতে থাকত। পাশের গ্রামে সেই আত্মীয়ের বাড়ি থেকে ওদের এখানে এনে রেখেছিলাম। না হলে এত বড় বাড়ি ফাঁকা থাকবে? হ্যারিকেনটা নিয়ে সিঁড়ির কাছে পর্যন্ত গেছি। এমন সময় দেখি সিঁড়ির নিচের দিকে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। কালো একটা শাড়ি তার পরনে, মাথায় চুল খোলা। আমি ভাবলাম কেউ হবে হয়তো। বললাম, এত রাতে ওখানে কে দাঁড়িয়ে আছো? সঙ্গে সঙ্গে সে আমার দিকে ঘুরল, আর আমি অবাক হয়ে দেখলাম তার চোখ দুটো আজ থেকে কয়েক বছর আগে সেই জঙ্গলের মাঝে মূর্তির যে দুটো চোখ দেখতে পেয়েছিলাম, ঠিক
সেই চোখ দুটো, সে আবার আমার দিকে তাকিয়ে হাসল। তার সেই ভয়ঙ্কর মূর্তি নেই, অতি সাধারণ একটি মেয়ের মতো দেখতে, শুধু তার চোখ দুটো যেন কালো কুচকুচ করছে। আমায় বলি না দিয়ে সেদিন ফিরে এসেছিলি। তোকে বলেছিলাম না সময় হলে আমি ঠিক আবার ফিরে আসব। আমার বলি যে তোর সবথেকে প্রিয়, তোর বউকে আমার পায়ে বলি দে, তাহলে তোকে আমি অমর করে দেব। তোর মৃত্যু কোনোদিন হবে না, যেভাবে তোর বাবা আর বাকিরা রয়েছে। প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু ভয় ধীরে ধীরে কমে আসতে শুরু করলো। এক সময় চারপাশে অন্ধকারের মধ্যে হলদে হ্যারিকেনের আলোয় তাকে আমি দেখতে পাচ্ছি। অতি কষ্টে বললাম, আমার বাবা মা বাকিরা কোথায়? সবাই আছে আমার কাছে, ওই দেখ সবাই আসছে। দেবীর অঙ্গুলি নির্দেশনের সঙ্গে সঙ্গে আমি সিঁড়ির নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম কালো কালো কতগুলো ছায়ামূর্তি যেন উপরের দিকে উঠে আসছে, আর তাদের চেহারা একটু একটু করে বদলে যাচ্ছে। আমার বাবা মা, সেদিন জঙ্গলে থাকা লোকেদের মধ্যে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি। তারা ধীরে ধীরে উপরে উঠে আসছে, কিন্তু কোনো কথা বলছে না। দেবী আবার আগের মতোই সশব্দে হেসে উঠল। এখনো সময় আছে, আমার কাছে আয়, আমার পায়ে নিজেকে বলি দে। ওই জঙ্গলের মধ্যে আমি এখনো রয়েছি, আমায় সেখান থেকে উদ্ধার কর। ততক্ষণে উপরে উঠে আসতে থাকা সেই মূর্তিগুলো আবার কালো ছায়ায় বদলে গেছে। আমি এবার চিৎকার করে উঠলাম, যাব না, তোর মতো শয়তানের পায়ে আমি কাউকে বলি দেব না। তুই দেবী নোস, তুই হলি সাক্ষাৎ শয়তান। আমার বাবাকে তুই ভুল বুঝিয়েছিস, এবার আমার কাছে এসেছিস। চলে যা এখান থেকে। কথাটা বলে আমার হাতের হ্যারিকেনটা ছুঁড়ে দিলাম তার দিকে। হ্যারিকেনটা তার শরীর ভেদ করে মেঝেতে গিয়ে পড়ল। সে কিন্তু কোথায় মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার আগে বলল, যতদিন না পর্যন্ত তুই আমার কাছে আসবি, ততদিন পর্যন্ত একটু একটু করে তোর কাছ থেকে সবকিছু আমি ছিনিয়ে নেব, দেখবি। যে ঘটনার কথা আপনি বলছেন তা আজ থেকে কত বছর আগে ঘটেছিল? এই ঘটনা ঘটেছিল তাও আজ থেকে কম করে 40-50 বছর আগে। তারপর থেকেই তো বিপদ শুরু হলো। একটু একটু করে গ্রামের লোকেরা মরতে শুরু করলো। যারা বেঁচে ছিল তারা সবাই পালিয়ে গেল, কিন্তু হরিহর কোথাও পালিয়ে গেল না। অনেক বলেছি ওকে, কিন্তু হরিহর কিছুতেই আমার কথা শোনেনি। তবে হরিহর ব্রাহ্মণ সন্তান, সেই কারণেই হয়তো এখনো পর্যন্ত ওর কোনো ক্ষতি হয়নি। কিন্তু একদিন রাতে যখন আমার স্ত্রী মারা গেল, তখন... এতটা বলে জমিদার মশাই চুপ করলেন। তার পক্ষে বোধহয় আর কথা বলা সম্ভব হচ্ছিল না। এদিকে হরিহর এসে পড়েছিল। সে বলল, কথা বলার জন্য অনেক সময় পড়ে আছে ঠাকুরমশাই। বলছি, এই একটু কিছু রাতের খাওয়ার জন্য আয়োজন করেছি, আপনি আসুন, খেয়ে নিন। হরিহর আমায় খেতে দিল অন্য ঘরে। জমিদার মশাইকে বোধহয় সে নিজেই খাইয়ে দিয়েছিল, সেই কথা ঠিক মনে পড়ে না। তবে খাওয়া দাওয়ার পর সেই রাতে জমিদার মশাই আর কথা বলতে রাজি হলেন না। হঠাৎ ওর শরীরটা খারাপ লাগছিল। হরিহর জমিদার মশাইয়ের পাশের ঘরে কোন রকমে পরিষ্কার করে আমার একটা ব্যবস্থা করে দিয়েছিল। সেই রাতে অনেকক্ষণ ধরে হরিহরের সঙ্গে আমি কথা বললাম। তারপর হরিহর চলে যেতেই আমিও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী কৌতূহলী চোখে তাকিয়ে রইলাম তারানাথের দিকে।
কিছুই বুঝতে পারছিলাম না। একটা উপদ্বীপের অভিশাপে একটা গ্রাম, একটা পরিবার এমন হয়ে যেতে পারে, কিন্তু তারানাথ মিথ্যা কথা বলবে না। তাছাড়া সেই জমিদার যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই বা মিথ্যা কথা বলতে যাবে কেন? তারানাথ চুপ করে রইল। তারানাথের সিগারেটটা শেষ হয়ে এসেছিল। কিশোরী বলল, অভিশাপটা আসলে কি ছিল? মানে ওই দেবীর পায়ে নরবলি না দেওয়া পর্যন্ত জমিদার ভবানী রায়ের কোনো বিপদ হবে, তা সেই বিপদটা কি? জমিদার ভবানী রায়ের গ্রাম শূন্য হয়ে গিয়েছিল, সবাইকেই এই অপদেবী কেড়ে নিয়েছিল। পরের দিন সকালে জমিদার মশাই আমাকে তার স্ত্রীর মৃত্যুর কথা বলেছিল, কিন্তু তার আগে সেই রাতের কথাটা তোমাদের বলা দরকার। সেই রাতে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি তো ঘুমিয়ে পড়েছি। একবার ঘুমিয়ে পড়লে আমার ঘুম তেমন সহজে ভাঙে না, কিন্তু বেশ কিছু সময় পরে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখি ঘরের ভেতরটায় ঘুটঘুট করছে অন্ধকার। বিছানায় উঠে বসার আগেই অনুভব করতে পারলাম ঘরের মধ্যে কেউ একটা যেন রয়েছে। কথাটা ভেবেই চমকে উঠলাম। তাড়াতাড়ি বিছানায় উঠে বসতেই বাতাসের পরিবর্তনটা অনুভব করে বুঝলাম ঘরের মধ্যে যে এসেছে সে কোনো অশুভ শক্তি। আর তারপরেই একটা খিলখিলে হাসির শব্দ হলো। আমি যেখানে শুয়ে রয়েছি তার মাথার কাছ থেকে হাসির শব্দটা শুনতে পেয়ে মাথাটা পেছনের দিকে তুলতেই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে আরো খানিকটা অন্ধকার যেন জমাট বেঁধে দাঁড়িয়ে রয়েছে আমার মাথার কাছে। কে? খবরদার, খবরদার ভবানীকে সাহায্য করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোরও বিপদ হবে। যেই অভিশাপে ভবানী পড়েছে সেই অভিশাপ কিন্তু তোরও হবে। তুমি যেই হও না কেন, ভবানী তো তোমার কোনো ক্ষতি করেনি। সে শুধু তোমার পুজো করতে অস্বীকার করেছে। তার জন্য এমন অভিশাপ ভবানীকে দেওয়ার তো কোনো কারণ হয় না। সে শুধু আমার পুজো করতে অস্বীকার করেনি, আরো বড় ভুল সে করেছে। তার জন্যই তাকে এমন ভাবে থাকতে হয়েছে। যেদিন আমার পুজো করবে, যেদিন আমার সামনে নরবলি দিয়ে রক্তে আমায় তুষ্ট করবে, সেদিন আমি ওর সবকিছু ফিরিয়ে দেব। কথাটা বলতে বলতে সে আমার মাথার কাছ থেকে আস্তে আস্তে সরে গেল ঘরের জানলার কাছে। ধড়াম শব্দ করে জানলাটা খুলতেই বাইরে থেকে অল্প চাঁদের আলো এসে পড়ল ঘরের ভেতরে। দেখি সেই মূর্তির লম্বা কালো চুল উড়ছে, শাড়ির আঁচলটা মেঝের উপরে এসে পড়েছে। আমার চোখের সামনে যেন মূর্তিটা হাওয়ায় ভেসে জানলা থেকে বাইরে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর একটা ব্যাপার আমার নজরে পড়ল। দেখি কি যেন একটা জমিদার বাড়ির পেছনের দিক থেকে আস্তে আস্তে জমিদার বাড়ির সামনের দিকে চলে যাচ্ছে। এই জানালা থেকে পুরোটা দেখা যায় না। আমি তাড়াতাড়ি ঘরের দরজা দিয়ে বেরিয়ে এলাম। লম্বা ঝুল বারান্দার কাছটায় দাঁড়াতেই দেখতে পেলাম বাড়ির পেছনের দিক থেকে বাড়ির গা বেয়ে একতলার দিক দিয়ে উঠে যাচ্ছে হরিহর। তার হাতে একটা হ্যারিকেন। কিন্তু এত রাতে হরিহর বাইরে কোথায় গিয়েছিল? আর একটা কথা মনে হলো, শুধুমাত্র ব্রাহ্মণ সন্তান বলেই হরিহরের কোনো ক্ষতি ওই অপদেবী করতে পারেনি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সেই রাতে আর ভালোভাবে ঘুম হলো না। পরদিন সকালে হরিহরের সঙ্গে প্রথম দেখা হলো। জমিদার মশাই তখন ঘুমোচ্ছে। কাল রাতের কথা হরিহরকে বলতেই সে বলল, জমিদার মশাই আপনাকে সব কিছু কথা বলেনি ঠাকুর মশাই। আপনাকে জমিদার গিন্নির মৃত্যুর কথা বলেছিল। এ কথা বলার আগেই তো শরীর খারাপ লাগছিল বোধহয় জমিদার মশাইয়ের, তাই জমিদার গিন্নি যখন মারা যায় তখন আমি এই বাড়িতেই আছি। সেই রাতের কথা আমি কখনোই ভুলব না। একদিন রাতের বেলা হঠাৎ জমিদার মশাইয়ের চিৎকার শুনতে পেলাম। তখন এই বাড়িতে আরও অনেকেই থাকতো। সবাই মিলে ছুটে যখন দোতলায় জমিদার মশাইয়ের ঘরের কাছে গেলাম, তখন দেখি
জমিদার মশাই ঘরের মেঝের উপর হাঁটু মুড়ে বসে চিৎকার করে তার বউয়ের দিকে তাকিয়ে কি যেন দিয়ে চলেছে। হ্যাঁ, আর 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 জমিদার গিন্নি ওই ঘরের কড়ি কাঠের কাছে 2 হাত পায়ে মাকড়সার মতো লেপ্টে বসে রয়েছে, খিলখিল করে হাসছে। তার মাথার চুলগুলো সামনের দিকে এসে পড়েছে আর চিৎকার করে করে বলছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়, আর নয়। আজ আমি ওকে নিয়ে যাব, আর তারপর তুই দেখ। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি। যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু জঙ্গলের ভিতর থেকে ওই মূর্তি তুলে এনে আমি নদীর জলে ফেলে দেব। এত বড় ক্ষমতা তোর? তুই আমার মূর্তি ওইখান থেকে তুলে আনবি? ওকে আমি নিয়ে যাব, আজ রাতেই নিয়ে যাব, আর তারপর এমন ভাবে মারবো যা দেখে তোর বাঁচার ইচ্ছেই মরে যাবে। আমরা তো দরজার কাছে দাঁড়িয়ে আছি, ভেতরে জমিদার মশাই আর জমিদার গিন্নির এমন অবস্থা দেখে আমরাও ভয়ে পাথরের মতো হয়ে গেছি। আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা। জমিদার গিন্নি মাঝে মাঝে মুখ তুলে আমার দিকে দেখছিল। একটা কথা হরিহর, এই গ্রামের সবাই মারা গেছে, কেউ নেই। এত বড় বিপদ হয়েছে, কিন্তু কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি, আর তুমি এখান থেকে চলেও যাওনি। ব্যাপারটা কি বলো তো? আমি জানি আপনি এই কথাটা বলবেন, আমিও ভেবেছিলাম, কিন্তু ওই যে পাগলের মতো লোকটা এসেছিল, সে পাগলের মতো লোকটাই আমার এই প্রশ্নের উত্তর দিয়েছিল। আমার গোটা শরীর যেন শিরশির করে উঠল। এর আগে যতবার এমন কথা শুনেছিলাম, ততবার যে আমি কার কথা শুনেছিলাম সে কথা তোমাদের আলাদা করে বলে দিতে হবে না। অমর জীবন, অমর জীবনের কথাই যে হরিহর বলেছিল সেটা বুঝতে পেরেছিলাম। এই দিনের বেলা রোদের আলোর মাঝেও আমার গায়ের রোম যেন খাড়া হয়ে উঠল। হরিহর বলতে লাগলো, ওই দেবীকে আমি বেশ কয়েকবার দেখেছি। জমিদার মশাইয়ের ঘরে তার বুকের উপরে উঠে এসে জমিদার মশাইয়ের গলা পর্যন্ত চেপে ধরেছিল, কিন্তু সে নিজের হাতে তাকে মারবে না, কারণ একমাত্র জমিদার মশাই তাকে উদ্ধার করতে পারে। তারপর কি হলো জমিদার গিন্নির? আমাদের সকলের দিকে তাকিয়ে ওই দেওয়ালের উপর বসে থাকা অবস্থাতেই সে মস্ত বড় একটা হাঁ করল, আর তারপর নিজের 2 হাতে নিজের জিভটাকে ধরিয়ে টানতে লাগলো। অবাক হয়ে গেলাম আমরা। একটা হেঁচকা টানে নিজের জিভটা ছিঁড়ে বাইরে বের করে নিয়ে এলো, আর গল গল করে রক্ত পড়তে লাগলো ঘরের মেঝেতে। এই সব দৃশ্য সবাই তো দেখতে পারে না, তাই সবাই সরে গিয়েছিল। আমি তো ভয়ে কেঁদেই ফেললাম। জমিদার মশাইয়ের অবস্থা যে কেমন হয়েছিল তা আমি বর্ণনা করতে পারবো না। সেই ছুটে গিয়ে যে দেওয়াল বেয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করলো, তারপর চেষ্টা করতেই লাগলো, টপ টপ করে রক্ত এসে পড়তে লাগলো তার গায়ে। গোটা ঘরের ভেতরের দেওয়াল জুড়ে সেটি মাকড়সার মতো একবার এদিক একবার ওই দিক চলে যায়, আর রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। একসময় এই অবস্থাতেই তার মুখ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত গলা। এখনো সময় আছে, যদি আমায় পূজা না করিস তাহলে কিন্তু আমি তোর সর্বনাশ করব। আমি আর চুপ করে দেখতে পারিনি ঠাকুর মশাই, দৌড়ে ঘরে ঢুকে পড়েছিলাম। জমিদার গিন্নি ঝাঁপিয়ে এসেছিল আমার দিকে, কিন্তু কোনো একটা কারণে সে আমার গা পর্যন্ত আসতে পারেনি, তার আগেই মাটিতে পড়ে গিয়েছিল। আর আর দেখেছিলাম সেই বিকেলের আলো আঁধারিতে একটা কালো ছায়া জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। জমিদার গিন্নির নিথর দেহটা পড়েছিল ঘরের মধ্যে। জমিদার মশাই ফ্যাল ফ্যাল করিয়ে তার দিকে তাকিয়েছিল, তার চোখ বেয়ে নেমে আসছিল জল।
কথাগুলো বলতে বলতে হরিহরের চোখ জলে ভিজে এসেছিল। এমন করুণ দৃশ্যের কথা শুনলে আর সেই দৃশ্য নিজের চোখে দেখলে এমনটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি তখন অন্য কথা ভাবছিলাম। ওই অপদেবীর জমিদার ভবানী রায়ের উপর এত কিসের আক্রোশ, যার জন্যে সে এমন এমন কিছু করতে পারে? হরিহর খানিকটা শান্ত হয়ে আবার বলল, সেদিন আমি জমিদার মশাইয়ের রুদ্র রূপ দেখেছিলাম। কবিরাজ মশাইকে ডেকে আনা হলো গ্রাম থেকে। এক বৃদ্ধ কবিরাজ গ্রামে তখনও ছিল। তার যাওয়ার কোনো জায়গা ছিল না। সে দেখে শুনে জমিদার গিন্নিকে মৃত বলে ঘোষণা করলে। যে কজন বাড়িতে ছিলাম তারা মিলেই জমিদারের গিন্নিকে শ্মশানে পুড়িয়ে দিয়ে আসা হলো। সেদিন রাতের বেলা জমিদার মশাই হঠাৎ করে আমার ঘরে এসে উপস্থিত। হরিহর, একটা কাজ করতে হবে। আমার সঙ্গে এক্ষুনি একবার জঙ্গলে যেতে হবে। কি বলছেন? জঙ্গলে? তাও আবার রাতের বেলা? আপনি জানেন না ওখানে কি আছে? এই গ্রামের লোকেরা কখনোই জঙ্গলে যাওয়ার সাহস করতে পারেনি। আর আপনি এখন যাবেন ওইখানে? তুই আমার সঙ্গে না গেলে আমি একাই যাব ওখানে, কিন্তু যাবই। আমার স্ত্রীকে ও মেরেছে, এত সহজে ওকে আমি ছাড়ব না। যাওয়ার সময় সঙ্গে করে একটা কোদাল নিয়ে নিবি। হরিহর বাইরের দিকে তাকিয়ে যেন পুরনো স্মৃতি রোমন্থন করতে লাগলো। চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারছিলাম যে কিছু একটা ব্যাপার এর পরে হয়েছিল, কিন্তু কি হয়েছিল সেটার জন্যই অপেক্ষা করছিলাম। একটা ব্যাপার কিন্তু এখনো আমরা বুঝতে পারলাম না, ওই অপশক্তি যদি জমিদার মশাইয়ের হাতে পুজো পায় কিংবা নরবলি পায়, তাতে তার লাভ কি হবে? এই প্রশ্নের উত্তর সবার শেষে পেয়ে যাবে, না হলে গল্প শোনার আসল মজাটাই তোমাদের মাটি হয়ে যাবে। আমি নিজেও তখনও ব্যাপারটা ভালো করে বুঝতে পারছিলাম না। হরিহর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠাকুর মশাই, পরে বাকিটা বলবো। এখন যাই, জমিদার মশাইয়ের ওঠার সময় হয়েছে। সকালে উঠে তাকে কিছু খেতে দিতে হবে, না হলে তো বুঝতেই পারছেন তার শরীর ভালো নয়। আমিও সেটাই ভাবলাম। হরিহর চলে যেতেই আমি লম্বা ঝুল বারান্দা ধরে একবার হেঁটে গেলাম। তারপর নিচে নেমে বাড়ির চারপাশটা ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে প্রবেশ পথের কাছে এসে উপস্থিত হলাম। মনে পড়ে গেল কাল রাতেও সেই মেয়েটিকে দেখেছিলাম এই জঙ্গলের পথ ধরে ভেতরের দিকে ঢুকতে। তাহলে কি এটাই সেই জঙ্গল, যে এই জঙ্গলের মধ্যে এত কিছু হয়েছে? দোটানা করতে লাগলো মনটা। তবু কি মনে হতে হাঁটতে হাঁটতে ঢুকেই পড়লাম সেই জঙ্গলের ভেতরে। বাইরের বৃষ্টিটা কিন্তু এবার বেড়ে উঠেছিল। আমরা তক্তপোষের দিকে এবার সরে এলাম। তারানাথ অনেকক্ষণ চুপ করে রয়েছে, মনে হলো সে কিছু ভাবছে। আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাই করে নিলাম। আমি বললাম, জঙ্গলে কি ছিল? সেই কথা তোমাদের এখন না জানলেও চলবে, কারণ জঙ্গলে আমরা আরেকবার গিয়েছিলাম। তখনই সবকিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন জঙ্গলে গিয়ে একটা ব্যাপার কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। কেন জমিদার ভবানী রায়ের উপর সেই অপদেবী অভিশাপ দিয়েছিল, কিংবা কেনই বা এইসব কিছুর মধ্যেও জমিদার ভবানী রায় এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চায়নি। সবকিছুই খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। দুপুরে আমি ফিরে এসে জমিদার মশাইয়ের ঘরে আবার গেলাম, কিন্তু জমিদার মশাইয়ের শরীর ভীষণ খারাপ। বোধহয় কাল রাতে কিছু একটা হয়েছিল। জমিদার মশাই আমাকে কিছু বললেন না। প্রায় 2 দিন জমিদার মশাইয়ের শরীর ভীষণ খারাপ হয়ে রইল। তবে এই শরীর খারাপটা অন্য কিছুর মতো নয়। অনেক কিছু বাহ্যিকভাবে বোঝা যায় না। জ্বর, সর্দি, কাশি কিংবা অন্য কিছু হলে কবিরাজের ওষুধে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এ তেমন কিছু নয়। জমিদার মশাই শরীরের ভেতর থেকে বড় দুর্বল অনুভব করেন। এতে তো আর কিছু করা যায় না। 3টে দিন আমি সেইখানেই রইলাম।
এর মাঝে হরিহর আমায় বলল একদিন অমর জীবনের কথা। লোকটা এসেছিল ঠাকুরমশাই। একদিন বিকেলের দিকে হঠাৎ দেখি একটা লোক বাড়ির সামনে ঘুরঘুর করছে। আগেই তো বলেছি আপনাকে, এখানে জ্যান্ত মানুষ মরা মানুষের চেয়ে কম আসে। আমি তো একটু অবাক হয়েছিলাম। নিচে নেমে জিজ্ঞেস করি, কে তুমি? তোমাদের জমিদারকে গিয়ে বলো আর বেশি দেরি নেই, একজন এখানে আসবে, সে এলেই সমস্ত বিপদ কেটে যাবে। সে যেমন যেমন বলবে সব কিছু তেমন তেমন করতে হবে গো। আরে তুমি কে আগে সে কথা বলো, আর এখানে এসছো কেন? আমার নাম জেনে তুমি কি করবে? আমি কাল রাতে এখানেই ছিলাম। কাল রাতে তোমাদের এই বাড়িকে স্বপ্নে দেখেছি গো, সব কিছু বুঝতে পেরেছি। জমিদারকে গিয়ে বলো সব কিছু ঠিক হয়ে যাবে, তার উপর থেকে অভিশাপও সরে যাবে, আর মাস দুয়েকের মধ্যেই সে এখানে এসে পড়বে। তারপরে আর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, যেখানে আসবে তাকে বলবে যেন কোনো ভুল করে না ফেলে। যদি কোনো ভুল হয়ে যায়, সামান্যর জন্যও যদি হয়, অনেক বড় বিপদ হবে। কিন্তু তাকে বলো যে দেবী যেই ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুলেই সন্তুষ্ট করতে হয়। হরিহরের এই কথার পরে আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। বললাম, বেশ, বুঝতে পারছি ওই জঙ্গলের ভেতরে কিছু একটা সমস্যা রয়েছে, আর সেটাই সমাধান করতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জমিদার মশাইয়ের শরীর ঠিক না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না। জমিদার মশাইয়ের উপরেই তো সবকিছু আছে। কিন্তু এরপরে জমিদার গিন্নির মৃত্যু হলো কিভাবে? সেদিন রাতে জমিদার মশাই আমায় একটা কোদাল নিয়ে জঙ্গলে যেতে বলল। অনেক চেষ্টা করলাম তাকে আটকানোর, কিন্তু যখন পারলাম না তখন আমিও তার সঙ্গে গেলাম। সেদিন বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে জঙ্গলের ভেতরে আমরা দুজন একটু একটু করে ঢুকে চলেছি। সে যেন জানে যে কোথায় যেতে হবে। অনেকক্ষণ হেঁটে আমরা জঙ্গলের ভেতরে এক জায়গায় গেলাম। খানিকটা ফাঁকা জায়গা, মাঝখানে একটা গাছ। গাছের কাছে এক জায়গায় মাটির উপরে বসানো রয়েছে অদ্ভুত দর্শন একটা মূর্তি ঠাকুর। দেখতে অনেকটা কালী মূর্তির মতো মনে হলেও ওটা যে কালী মূর্তি না, তাই একটু পরেই বুঝতে পারলাম। জমিদার মশাইয়ের চোখে মুখে তখন কি রাগ! সে ছুটে গেলেন সেই দিকে, নিজের পা দিয়ে একটা লাথি মারলেন সেই মূর্তির গায়ের উপরে। তারপর চিৎকার করে বললেন, তোর জন্যই সব হয়েছে, তোর জন্য আমার স্ত্রী মারা গেছে, তোকে আমি আর এখানে থাকতে দেব না। কথাটা বলেই আমার হাত থেকে কোদালটা কেড়ে নিয়ে সে মূর্তির আশেপাশের মাটি খুঁড়তে লাগলেন জমিদার মশাই। বেশ বুঝতে পারলাম মূর্তির নিচের খানিকটা অংশ মাটির তলায় ঢোকানো রয়েছে। মাটি খুঁড়তে খুঁড়তে জমিদার মশাইয়ের গোটা শরীর যেন ঘামতে শুরু করলো। এইদিকে বৃষ্টি পড়ছে। আমি অনেকবার বারণ করার চেষ্টা করলাম, পারলাম না। জমিদার মশাইয়ের যেন তখন রোগ চেপে গেছে। অনেকক্ষণ মাটি খুঁড়ে সে মূর্তিটাকে মাটির তলা থেকে পুরোটা বার করে আনতে গিয়ে আর একটা বিপদ ঘটাল। যেন মাটির তলা থেকে কিছু একটা মূর্তিকে শক্ত করে চেপে ধরেছে। জমিদার মশাইয়ের কথায় আমিও হাত লাগালাম। দুজনে মিলে মূর্তিটাকে টেনেও তুলতে পারলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তারপর যে কি হয়ে গেল, হঠাৎ করে এই মূর্তিটা উঠে এলো। নিচের দিকে তাকাতেই আমার আর জমিদার মশাইয়ের দুজনের বুকের ভেতরের রক্ত যেন জল হয়ে গেল। মূর্তিটা মাটিতে যেখানে গাঁথা ছিল, ঠিক তার তলায় খানিকটা জায়গা ভেজা ভেজা, কিন্তু জলের ভেজা নয়, যেন রক্ত রয়েছে। একটু আগে মূর্তিটাকে যেখান থেকে তুলে আনা হয়েছে, সেখানে রক্ত মাটির সঙ্গে মিলে কাদা কাদা হয়ে গেছে। কিন্তু তখন এসব দেখার সময় নেই।
জমিদার মশাই মূর্তিটাকে তুলে কোনো রকমে সেখান থেকে নিয়ে গেলেন জঙ্গলের অন্য পাশে। হাতের কোদাল দিয়ে বাড়ি মারতে মারতে সে পাথরের মূর্তিটাকে ভাঙার অনেক চেষ্টা করলেন, কিন্তু মূর্তিটা ভাঙল না। তখন কোদাল দিয়ে এক জায়গার মাটি খুঁড়ে মূর্তিটাকে উল্টো করে সম্পূর্ণ মাটির তলায় পুঁতে তার উপর মাটি চাপা দিয়ে দিলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, এইখানে আটকে থাক, এখান থেকে তোকে আর যেন কেউ কখনো বার না করে। এই গ্রামে তো আর কেউ থাকে না, যারা আছে তাদের সবাইকে এখান থেকে আমি সরিয়ে দেব। শুধু আমি থাকবো, দেখবো তুই আমার কি ক্ষতি করিস। কাজটা কি ঠিক হলো জমিদার মশাই? আমার কিন্তু ভীষণ ভয় করছে। জমিদার মশাই যখন আমার দিকে তাকালেন তখন তার দুটো চোখ লালচে হয়ে গেছে। জমিদার মশাই চিৎকার করে বললেন, তোর যদি ভয় হয় তাহলে এখান থেকে চলে যা, চলে যা। এই গ্রামে শুধু আমি একা থাকবো। ওই শয়তানি আমার কি ক্ষতি করতে পারে আমি সেটা দেখব। হরিহরের কথা শুনতে শুনতে জঙ্গলে দেখা সেই দৃশ্যের কথাটা আমার মনে পড়ছিল। জঙ্গলে ওই গাছের তলায় ছোট্ট গর্তটা আমিও দেখেছি। তার ভেতরে পিঁপড়ের মতন কিছু পোকা জন্মেছে। লালচে থকথকে কাদামাটি একসময় সেখানে ছিল বটে, এখন জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু মাটির ওই গর্তটা এখনো আছে। হরিহরকে কিছু বললাম না। হরিহর উঠে চলে গেল। জমিদার মশাইয়ের শরীর ঠিক হতেই একদিন তার সঙ্গে আবার বসলাম। বললাম, দেখুন জমিদার মশাই, এখানে আমার প্রায় 3-4 দিন হয়ে গেল। আপনাদের গ্রামের বিপদের কথা আমি সব কিছুই শুনেছি, কিন্তু এই বিপদের একটা প্রতিকার করা প্রয়োজন। না হলে এইভাবে আর কতদিন আপনি বেঁচে থাকবেন? আর আপনার যদি কিছু হয়ে যায় হরিহর এখান থেকে চলে যাবে, সেটা ঠিক কথা, কিন্তু জেনে শুনে তো আপনাদের এমন বিপদের মধ্যে ফেলে রাখতে পারি না। আর আমি এখানে বেশি দিন থাকতেও পারি না। তাহলে কি করব আপনি বলে দিন ঠাকুর মশাই। আমি তো চাই এই বিপদ থেকে উদ্ধার পেতে, কিন্তু আমার পক্ষে তো কিছু সম্ভব নয়। ও প্রত্যেক রাতে আমার কাছে আসে। সেদিন যখন আপনাকে সব কথা বললাম সেদিন রাতেও এসেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। হঠাৎ করে যখন ঘুম ভাঙল তখন দেখি আমার বুকের ওপরে বসে আছে ও। বুকের ওপরটা ভীষণ চাপে যেন ফেটে যাচ্ছে। ওর সেই দুটো কালো উজ্জ্বল চোখে আমার একদম চোখের দিকে তাকিয়ে রয়েছে। অতি কষ্টে বললাম, আবার 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 এসেছিস তুই? বলেছি না তোকে এখান থেকে চলে যা। আমায় উদ্ধার কর, উদ্ধার করে ওই গাছের তলায় আমায় প্রতিষ্ঠা করে আমার পুজো কর। তোর শরীরে যে রক্ত বইছে সেই রক্তে আমি প্রতিষ্ঠা পেয়েছি। ওই রক্তই আমার আবার প্রতিষ্ঠা করতে পারবে। তোর মতন শয়তানকে প্রতিষ্ঠা করব আমি? তোকে ওই মাটির তলায় পুঁতে না রেখে নদীর জলে ভাসিয়ে দেওয়ার দরকার ছিল। তাহলে তুই আর ফিরতে পারতি না। কালো দুটো চোখে সে আমার মুখের একদম কাছে এসে পড়ল। ঠাকুর মশাই, কি বিভৎস গন্ধে ভরে গেছে চারপাশটা। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুকের ওপর ঠান্ডা দুটো থাবা যেন আমার বুকের কাছে এসে পড়েছিল। এই যে দেখুন। আমি জমিদার মশাইয়ের বুকের চাদরটা সরাতেই দেখতে পেলাম সেখানে সত্যি সত্যি আঁচড়ের মতো দাগ রয়েছে। বুকের ওপরের চামড়া ভেদ করে খানিকটা কালচে দাগ রয়েছে। জমিদার মশাইয়ের চোখে মুখে আবার সেই ভয় ফিরে এলো। বুঝতে পারছিলাম এই অপশক্তি এত সহজে ছাড়বে না, কিন্তু কি করা যায়? এইভাবে তো আর বেশি দিন এখানে চুপ করে বসে থাকতে পারি না। তাছাড়া জমিদার মশাইকে বিপদ থেকে উদ্ধার না করে বাড়ি ফিরে গেলেও মন আমার শান্ত হবে না। সেই দিন রাতের বেলা নিজের ঘরে বসে একা একা চুপ করে ভাবছি
এমন সময় হঠাৎ মনে পড়ল মধুসুন্দরী দেবীর কথা। তোমরা তো জানোই, চরম বিপদে পড়লে মধুসুন্দরী দেবীকে আমি আহ্বান করি। মধুসুন্দরী দেবীর সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করে দেখি কি হয়। তাই করলাম। ঘরের দরজা জানলা সবকিছুই বন্ধ করে দিয়ে প্রদীপের আলোয় একভাবে মধুসুন্দরী দেবীর কথা চিন্তা করতে লাগলাম। এমন সময় হঠাৎ কানে এলো নদীর জলের শব্দ। চোখ খুলতেই দেখতে পেলাম আমি এসে পড়েছি সেই বরাকর নদীর তীরে, ঠিক সেইখানটায় একটা লম্বা গাছের গুঁড়ির এই প্রান্তে বসে রয়েছি আমি। ওপাশে চাঁদের আলো আঁধারের মধ্যে বসে রয়েছে কেউ একজন। মধুসুন্দরী দেবী যে ওটা, সেটা চিনতে আমার ভুল হলো না। বললাম, আমার ডাকে তুমি সাড়া দিয়েছ দেবী। আমি জানতাম তুমি আমার ডাকে সাড়া দেবে, আমার কাছে আসবে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না জমিদার ভবানী রায়কে বিপদ থেকে যে কিভাবে বাঁচাবো। সব বিপদের হাত থেকে বাঁচার একটা উপায় আছে। এই শক্তি খুব বেশি কিছু নয়। এর হাত থেকে জমিদারকে বাঁচাবার একটাই মাত্র রাস্তা রয়েছে, তাকে সন্তুষ্ট করা। কিন্তু তাকে সন্তুষ্ট করা মানে তো কারো বলি দেওয়া। জমিদার বলেছে নরবলি দিলে তাহলে দেবী তার উপরে সন্তুষ্ট হবে এবং সে আবার প্রতিষ্ঠা পেয়ে যাবে। কিন্তু তাহলে তো কোনো লাভ হবে না। ওই দেবীর জন্যই তো গ্রামের এমন অবস্থা। জমিদার ভবানী রায়ের শরীরে সেই রক্ত বইছে যে রক্ত ওই মূর্তিকে ওখানে প্রতিষ্ঠা করেছে। ও কোনো শুভ শক্তি নয়, ও হলো অশুভ এক শক্তি। অতি নিম্ন স্তরের শক্তি হলেও ও নরবলি এবং রক্ত অর্পণ করলে ওর ক্ষমতা অনেক বেশি। যে তার সাধনা করবে তাকে সে অমরত্ব দান করবে, কিন্তু অমরত্ব হবে শুধু তার। সেই আত্মা অতৃপ্ত অবস্থায় বেঁচে থাকবে অনেক বছর ধরে। ঠিক যেমন ভবানী রায়ের বাবা এবং তাদের গ্রামের কিছু লোকেরা ওই জঙ্গলের মাঝে এখনো রয়েছে। মধুসুন্দরী দেবীর কথা শুনে ঝট করে ব্যাপারটা মাথায় এলো। সেদিন দিনের বেলা জঙ্গলে ঢোকার পরেও বারবার মনে হয়েছিল আমার আশেপাশে যেন কারা আছে। আছে, একটা মাত্র উপায় আছে, কিন্তু তাহলে নরবলির প্রস্তুতি নিতে হবে। সেই মূর্তিকে আবার মাটির তলা থেকে তুলে গাছের তলায় প্রতিষ্ঠা করে নরবলির প্রস্তুতি নিতে হবে। তারপর যে কোনো একটা সময় যে সাধক তাকে জাগিয়েছিল সেই সাধকের শরীরে বয়ে চলা রক্ত দিয়ে। মধুসুন্দরী দেবী বাকি সমস্তটা আমায় আস্তে আস্তে বলতেই আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণ ধরে এই ব্যাপারটা আমার মাথায় কেন আসেনি? একটাই মাত্র পথ রয়েছে সেই অপশক্তিকে আটকাবার। একটু পরেই অনুভব করতে পারলাম আমার চারপাশে ঘন অন্ধকার। সেই ঘরে আমি আবার এসে পড়েছি। হাতের সামান্য ধাক্কায় প্রদীপটা নিভিয়ে দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ডাকতে লাগলাম, হরিহর, হরিহর, তাড়াতাড়ি এসো, আমাদের একটা কাজ করতে হবে। বাইরের বৃষ্টিটা কিন্তু এইবার জোরে নেমেছিল। কেমন যেন মনে হচ্ছিল তারানাথের গল্পটা এবার প্রায় শেষ হয়ে গেছে। আর এই শেষের সময়ে এমন কিছু একটা আমরা শুনতে চলেছি যা নেহাত সাধারণ নয়। তারানাথের মুখের হাসিটা আমরা বেশ ভালোই বুঝতে পারি, কিন্তু বেশিক্ষণ চুপ করে রইল না। একটু থেমে আবার বলতে শুরু করলো, সেদিন সম্ভব ছিল না। পরদিন সকালে হরিহরকে দিয়ে ব্যবস্থা করে রাখলাম সবকিছু। তারপর সন্ধ্যের একটু পরে আমি, জমিদার মশাই আর হরিহর তিনজনে মিলে যখন জঙ্গলে ঢুকলাম, তখন হরিহরের হাতে একটা খাঁড়া। খাঁড়া কেন? তাহলে কি নরবলি হবে? কিন্তু আপনি তো বলেছিলেন এই সমস্ত আপনি পছন্দ করেন না। মাঝে মাঝে পছন্দের বাইরেও আমাদের অনেক কিছু করতে হয়। খাঁড়াটা তাই নিয়েছিলাম। জঙ্গলের ভেতরে ঢুকে সেই জায়গা থেকে মূর্তিটাকে প্রথমে মাটি খুঁড়ে তোলা হলো। 1 হাত মতো লম্বা, ঠিক কালী মূর্তির মতো দেখতে সেই বিভৎস মূর্তিটা। তার চোখ দুটো কালো কুচকুচে,
মূর্তিটাকে গাছের তলায় সেই জায়গাতেই আবার রাখা হলো। তারপর মাটি দিয়ে জায়গাটা ভরাট করে তার সামনে বসলো জমিদার মশাই। আগে থেকেই সবকিছু বলা ছিল। জমিদার মশাই সেখানে বসে থাকতেই হাঁড়ি কাঠের ব্যবস্থা আমরা করেছিলাম। সেই হাঁড়ি কাঠের মধ্যে মাথা ঢুকিয়ে বসলো হরিহর। আরে কি বলছেন আপনি? হরিহরের নরবলি যদি দেয় তাহলে তো সেই অপদেবী আবার জাগ্রত হয়ে যাবে, মানে বিপদ কেটে যাবে ঠিকই, কিন্তু তাই বলে। আমাদের মুখটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারানাথ একবার বাইরের দিকে তাকিয়ে তারপর বলল, উপায় তো আর কিছুই ছিল না। জমিদারকে বাঁচাতে গেলে কাজটা করতেই হতো। হরিহরকে আমি সবকিছুই বলেছিলাম, সেও রাজি ছিল। হরিহর হাঁড়ি কাঠের ভেতরে মাথাটা ঢোকাতেই চারপাশটা কেমন যেন ভারী হতে লাগলো। আমরা যখন জঙ্গলে ঢুকেছি তখন সন্ধে পেরিয়ে গেছে। বারবার মনে হতে লাগলো আমাদের আশেপাশে কারা যেন জড়ো হয়েছে। জমিদার মশাই এক মনে সেই অপদেবীর উদ্দেশ্যে স্তব করছিল। মন্ত্র প্রয়োজন ছিল না, তাকে ডাকাই ছিল আসল উদ্দেশ্য। এক সময় সেই মূর্তির গা থেকে কালো একটা ধোঁয়া বেরিয়ে এসে গাছের গা বেয়ে উপরে উঠতে লাগলো। দেখতে দেখতে বাইরে এক নারী মূর্তির আকার নিল সে। মুখের দাঁতগুলো অস্বাভাবিক লম্বা, উপরের পাটির দুটো দাঁত লম্বা হয়ে বাইরে বেরিয়ে এসেছে। কালো কুচকুচে দুটো চোখ, পরনে কালো শাড়ি, মাথার চুলগুলো অদ্ভুতভাবে উড়ছে, কিন্তু গায়ের রং স্বাভাবিক। সে আমাদের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না একদিন তুই আমার কাছে আসবি, তুই আমায় নিজের হাতে প্রতিষ্ঠা করবি, আর তাহলে সেদিনই আমি তোর এই অভিশাপ ফিরিয়ে নেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। হরিহরকে আমি আজই বলে দিচ্ছি। আমি এটাও বুঝতে পেরেছি যে যাতে আমি বলে দিতে পারি, তার জন্যই হরিহরের কোনো ক্ষতি তুমি এখনো পর্যন্ত করনি। হরিহরের শরীরে বইছে এমন এক রক্ত যে আগে আমায় পূজা করেছে। হরিহরের বলি দিতে পারলে তো আমি তোর বিপদ যেমন কাটিয়ে দেব, তেমন তোকে অমরত্ব প্রদান করব। জমিদার আরো কিছুক্ষণ বসে থেকে খাঁড়াটা তুলে নিল। হরিহর হাঁড়ি কাঠে বাঁধা অবস্থায় চুপ করে রয়েছে। আমি পেছনে দাঁড়িয়ে। জমিদার মশাই খাঁড়াটা মাথার উপর তুলে একবার চিৎকার করে খাঁড়াটা নিচের দিকে নামিয়ে আনতে যাবে, ঠিক এমন সময় আমি অনুভব করলাম আশপাশ থেকে কতগুলো কালো ছায়া যেন হুড়মুড় করে এগিয়ে আসছে জমিদারের দিকে। এক মুহূর্তের জন্য দেখতে পেলাম জমিদারের গায়ের উপর এসে ঢুকেছে কতগুলো কালো ছায়া, আর তারপরেই জমিদার মশাইয়ের হাতটা থেমে গেল। হরিহরের মাথা বরাবর নেমে আসার বদলে খাঁড়াটা ঘুরে গেল তার নিজের দিকেই। সেই দেবী চিৎকার করে উঠল, খবরদার, খবরদার, তোরা এই কাজ করবি না। তোরা আমার মুক্তির পথ বন্ধ করবি না। তোর মুক্তির পথ বন্ধ করবে বলেই তোরা অপেক্ষা করে আছে। দিনের বেলায় জঙ্গলে ঢুকে এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম, আর তারপরে যখন মধুসুন্দরী দেবী আমার সব কথা বলল তখন আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। ওরা অমরত্ব পেয়েছে ঠিকই, কিন্তু ওদের আত্মা অতৃপ্ত অবস্থায় থেকে গেছে এইখানে। অমরত্ব দেওয়ার ক্ষমতা তোর নেই। তুই শুধু মৃত্যুর পর তার আত্মাকে মুক্ত হওয়ার পথ আটকে দিতে পারিস। জমিদার মশাইয়ের চোখের পাতা উল্টে গেছে। তার হাতের খাড়াটা নেমে এসেছে নিজের বুকের কাছে, আর একদম শেষ প্রান্তটা দিয়ে সে নিজের বুকে একটা আঁচড় কাটল। গলগল করে রক্ত বেরিয়ে পড়ল তার হাতে। সেই হাতটা নিয়ে সে এগোতে লাগলো পাথরের মূর্তির দিকে। কি করছিস তুই? তোর রক্ত আমি চাই না, তোর রক্ত আমি চাই না। জমিদার মশাইয়ের গলা থেকে যেন একসঙ্গে বেরিয়ে আসতে লাগলো অনেকগুলো মানুষের চিৎকার। জমিদার মশাইয়ের হাতের খাঁড়াটা পড়ে গেছে। নিজের রক্ত দু হাতে মেখে নিয়ে সে সেই মূর্তির পায়ের উপর গিয়ে পড়ল, আর তারপর চিৎকার করে উঠল, আমি জমিদার ভবানী রায়, মাধব রায়ের পুত্র, যে তোর শরীরে প্রাণ প্রতিষ্ঠা করেছিল
আমি নিজে বলছি, তুই চলে যা, তুই চলে যা এই মুহূর্তে। এই গ্রাম, এই সমস্ত কিছু ছেড়ে তুই চলে যা। সঙ্গে সঙ্গে যেন আকাশ বাতাস কাঁপিয়ে একটা ঝড় উঠল। চোখের সামনে দেখতে পেলাম প্রচণ্ডভাবে সবকিছু কাঁপতে শুরু করেছে। আমি ছুটে গিয়ে হরিহরকে হাঁড়িকাঠ থেকে মুক্ত করলাম। জমিদার মশাই দুটো হাত তুলে দাঁড়িয়ে রয়েছে সেই মূর্তির সামনে। তার বুকের কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কঙ্কাল সার সেই শরীরটা এখন আরো ভয়ঙ্কর লাগছে। জমিদার মশাইয়ের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে একটা একটা করে কালো ছায়া, আর তারা চক্কর খেয়ে ঘুরতে ঘুরতে সেই গাছটার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে সেই বিভৎস নারী মূর্তি কাঁপতে কাঁপতে যেন অন্ধকারে খান খান হয়ে গেল। কেরোসিনের মশালগুলো ধকধক করে নিভে যেতে লাগলো। ততক্ষণে জমিদার মশাই মাটির ওপর লুটিয়ে পড়েছে। আমরা কোনো রকমে তাকে তুলে একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিলাম। অনেকক্ষণ ধরে চলল সেই ঝড়। তারপর যখন ঝড় কমল, জমিদার মশাইকে নিয়ে ফিরে এলাম তার বাড়িতে। গোটা রাতটা জমিদার মশাই জ্ঞান হারিয়েছিলেন। রাতের বেলা একবার ঘর থেকে বাইরে বেরোতে দেখি মুকুন্দ দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাই, এবার আশা করি সব ঠিক হয়ে গেছে। আপনার সামনে আসার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি জানতাম আপনি পারবেন সবকিছু ঠিক করতে। আমরা যে ভুল করেছিলাম সেই ভুলের মাসুল আমাদের দিতে হয়েছে। কি হয়েছিল তোমাদের সঙ্গে? যে রাতে ভবানী মানে ঢাকার মেয়ে বউ আর ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল, সে রাতে আমিও সেখানে ছিলাম। আমি তো অনেকবার জমিদার মশাইকে বলেছিলাম নিজের স্ত্রীকে না মারতে, কিন্তু জমিদার মশাই পাগল হয়ে গিয়েছিল। বিশ্বাস করুন, আমরা সবাই একসঙ্গে থাকতাম ঠিকই, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে চাইতাম না। সে এই জমিদার মশাই ভয় দেখাতো, বলতো তার কথা না শুনলে ওই দেবী আমাদের সবার ক্ষতি করবে। তাই বাধ্য হয়ে আমরা তার সাথে থাকতাম। কিন্তু তুমি আমায় সাহায্য করলে, বাকিরা তো আমাদের সাহায্য করলো না। মুকুন্দ একবার হেসে পেছনের দিকে তাকালো। আধো অন্ধকারের মধ্যে তার পেছনে লম্বা বারান্দা ধরে একের পর এক কালো মূর্তি ফুটে উঠতে লাগলো। তারপর তারা যেন আকার নিতে লাগলো। গুনে গুনে দেখলাম কম করে 20 জন তো হবেই। যাদের বলি দিয়েছিল ওই দেবীর কাছে, তারা সবাই মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমরা সবাই ওর দলে ছিলাম, তাই আমরা মুক্তি পাইনি। আপনি আমাদের মুক্তির ব্যবস্থা করুন ঠাকুর মশাই। ওই দেবী যখন এখান থেকে চলে গেছে, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। জমিদার মশাইয়ের শরীর একটু ঠিক হয়ে গেলেই তোমাদের মুক্তির ব্যবস্থা আমি নিজে করব। চোখের সামনে সবাই হাওয়াতে মিলিয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তে মুকুন্দর মুখে হাসির সঙ্গে তার চোখের জলটাও আমি দেখতে পেয়েছিলাম। জমিদার মশাই সুস্থ হতেই ওদের সবার জন্য শান্তি সস্তয়নের একটা পুজো করে সেই গ্রাম থেকে জমিদার আর হরিহরকে নিয়ে পাশের গ্রামের তারই কোনো এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। কিন্তু সেই দেবী মূর্তির কথা আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। মধুসুন্দরী দেবীও তার কি একটা নাম বলেছিল, যদিও আপাতত আমি মনে করতে পারছি না। বৃষ্টি কমে এসেছিল, তাই আমরা আর দেরি না করে ঝট করে সেখান থেকে উঠে পড়লাম। ওঠার সময় কিশোরী বলল, কিন্তু আমি তো শুনেছি এই বলি দিয়ে কিংবা নরবলি দিয়ে অনেক তান্ত্রিকরা অনেক ক্ষমতা লাভ করে, যেমন মাধব নামের ওই জমিদার করেছিল। নিজেও বুঝতে পারিনি যে ওই অপদেবী তাদের সঙ্গে এমন করতে পারে। সমস্ত শক্তির ক্ষমতা অনেক বেশি হয়। তারা তাদের সাধককে এমনভাবে বশ করতে পারে যে কোনো কিছুই বুঝতে পারে না সে। না হলে ভেবে দেখো না, নিজের স্ত্রী এবং নিজের ছেলেকে কেউ এমন বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে পারে। উল্টো দিকে ভবানী এত বিপদ সহ্য করেও সেই দেবীর পুজো করেনি।
অথচ দুজনের শরীরে একই রক্ত বইছে। কে কি করবে সে কথা আগে আগে বলা যায় না, তাই না? তার জন্য এসব হয়েছে। চলো বেরিয়ে পড়ি। আজ তাহলে আসছি, আবার কালী পুজোর পরে আসবো। তারানাথ আমাদের দিকে তাকিয়ে সামান্য হাসল। আমরা যখন বেরিয়ে এলাম বৃষ্টিটা আরও কমে গেছে। একটু ইতস্তত করে কিশোরী বলল, কিন্তু সেদিন দিনের বেলা যখন ঠাকুরমশাই জঙ্গলে গেল, হ্যাঁ, তখন কি হয়েছিল সেই কথা ঠাকুরমশাই আমাদের বলল না কেন? এই প্রশ্নটা তোমার মাথায় আসেনি? তাছাড়া ওই মুকুন্দ নামে লোকটির সঙ্গে কি ঠাকুরমশাইয়ের আর একবার দেখা হয়েছিল? ঠাকুরমশাই আজকাল আমাদের মাঝে মাঝে অনেক কিছুই বলেন না, কিংবা চেপে বলেন, সে কথা ভালোই বুঝতে পারি। তবে আমরা গল্প শুনতে এসেছি, গল্প শুনেছি। যেটুকু বলেননি সেটুকু হয়তো আমাদের প্রয়োজনেই বলেননি। তারানাথ তো মাঝে মাঝেই বলেন, সব কিছু না শোনাই ভালো, বুঝলে? কিশোরী হেসে উঠল, আমিও হাসলাম বটে, কিন্তু সেদিন দিনের বেলা জঙ্গলে কি হয়েছিল সেই কৌতূহলটা আমার মনের মধ্যেও ছিল। তারপরেই মনে হলো হয়তো ওই জঙ্গলের মধ্যে দিনের বেলা অন্য কিছু অনুভব করেছিল তারানাথ। যাই হোক, শেষমেশ জমিদার ভবানী রায় যে মুক্তি পেয়েছিল এটাই সব থেকে বড় কথা। আমরা এগোতে থাকলাম, তখনই ট্রামের ঘণ্টা শুনতে পেলাম। ট্রামে চড়তে হবে। বৃষ্টি কমলেও আকাশের অবস্থা ভালো নয়। আর ঠিক তখনই কিশোরীর সামনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে আরে ওই লোকটা, আরে চিনতে পারছো না ওই লোকটাকে? দেখো, আরে সামনের দিকে তাকিয়ে দেখো। আমি সামনের দিকে তাকালাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। কিশোরী যেন ইতস্তত করে বলল, আরে আরে একটা লোককে দেখেছি বলে মনে হলো, কিন্তু এই তো দেখলাম। যা বাবা, এ আবার কোথায় মিলিয়ে গেল? অথচ হঠাৎ করেই যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তখনই ঠান্ডা একটা হাওয়া এসে আমাদের ধাক্কা দিল, আর স্পষ্ট দেখতে পেলাম কিশোরীর চোখটা এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে আবার খুলে গেল। আমি তার গায়ে হাত রাখতে কিশোরী থরথর করে কেঁপে উঠল। কি হলো বুঝতে পারলাম না। কিশোরী সামান্য হেসে বলল, কি জানি, মাথাটা বোধ হয় ঘুরে গেল, বুঝলে? কি হয়েছে কি জানি, শরীরটা খারাপ খারাপ লাগছে। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। কিশোরীর দিকে তাকিয়ে আমি কিছু বুঝতে পারলাম না। আমি ভাবলাম সেটাই ঠিক। আমরা ট্রামে এসে উঠলাম।